1775 সালের নভেম্বর, কনকনে ঠান্ডা রাত। শুটার্স হিলের চড়াই পথ বেয়ে উঠছে ডোভার মেইল। চারপাশে ঘন কুয়াশা, তার উপর তুষার গলা পিচ্ছিল খাড়া পথ। এখানে ওখানে গর্ত, যাত্রী বোঝাই কোচ টেনে তুলতে পারছে না ঘোড়াগুলো। এর মধ্যে তিনবার থেমে দাঁড়িয়েছে। যাত্রীরা তাই হেঁটে চলেছে কোচের পাশে পাশে। চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। এই বুঝি ঘাড়ের উপর লাফিয়ে পড়ল ডাকাত। কদিন আগেও ডাকাতি হয়েছে ডোভার মেইলে। রক্ষীকে মেরে ছিনিয়ে নিয়েছে যাত্রীদের সবকিছু। চালকের আসনে দশাশয় চেহারার কোচওয়ান সপাং সপাং চাবুক হাঁকাচ্ছে আর মুখ খিস্তি করছে। কাদা পানি ছিটিয়ে প্রাণপণে এগোচ্ছে ঘোড়াগুলো। রক্ষী দাঁড়িয়ে আছে কোচের পেছনে, টান টান পেশি, চোখে সতর্ক দৃষ্টি। ডান হাতটা কোচ বাক্সের উপর রাখা। 8টা গুলি ভরা পিস্তল রয়েছে ওই বাক্সে, যে কোনো ঝামেলার জন্যই প্রস্তুত। সময়টা বড়ই খারাপ। চারদিকে শুধু সন্দেহ আর অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। রক্ষীর মনেও সন্দেহ। একটু পরপরই তাকাচ্ছে যাত্রীদের দিকে। কে জানে যাত্রী বেশে কোনো ডাকাত রয়েছে কি এদের মধ্যে। যাত্রীদের মনেও সন্দেহ। মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে সহযাত্রীর দিকে। এমনি ভয় আর অজানা আশঙ্কায় দুলতে দুলতে চূড়ায় উঠল কোচ। লাগাম টেনে ঘোড়া থামলো কোচওয়ান। এবার নিচে নামার পালা। কোচ বাক্সের পেছন থেকে নেমে এলো রক্ষী। দরজা খুলল কোচের। প্রথম যাত্রী সবে মাত্র পাদানিতে পা দিয়েছে অমনি হিস হিস করে উঠল কোচওয়ান। কিছু শুনতে পাচ্ছ জো? মুহূর্তে সতর্ক হয়ে গেল রক্ষী। কান খাড়া করল। ঘোড়া আসছে মনে হয় একটা। বলতে বলতে নিজের জায়গায় চলে গেল সে। হাতে তুলে নিল গুলি ভরা অস্ত্র। এগিয়ে আসছে, ঘুড়ির আওয়াজ ক্রমশ বাড়ছে। গর্জন করে উঠল রক্ষী, থামো, নইলে গুলি করব। কিছুটা দূরত্বে ঘোড়া থামালো অশ্বারোহী। ঘন কুয়াশার আড়ালে একটা ছায়ামূর্তির মতো লাগছে তাকে। সেখান থেকেই কর্কশ গলায় চিৎকার করে উঠল সে, এটা কি ডোভার মেইল? কেন? গলা উঁচিয়ে জিজ্ঞেস করল রক্ষী, কি দরকার তোমার? একজন যাত্রীকে দরকার। কি নাম? মিস্টার জার্ভিস লরি। খবরদার, এক চুলও নড়বে না ওখান থেকে। আমি দেখছি ওই নামে কেউ আছে কিনা। ঘাড় ফিরিয়ে যাত্রীদের দিকে তাকালো রক্ষী। কিন্তু রক্ষী কিছু বলার আগেই ভারী একটা কণ্ঠস্বর শোনা গেল যাত্রীদের ভেতর থেকে, আমি জার্ভিস লরি। কে খুঁজছে আমাকে? জেরি নাকি? হ্যাঁ স্যার। দূর থেকে ভেসে এলো আগন্তুকের কণ্ঠস্বর। কি ব্যাপার? আপনার একটা চিঠি আছে স্যার, টেলসন্স ব্যাংকের। কোচের কাছ থেকে একটু সরে এলেন মিস্টার লরি। রক্ষীকে উদ্দেশ্য করে বললেন, লোকটা আমার পরিচিত, ওকে আসতে দাও। আগন্তুকের দিকে ফিরে তাকালো রক্ষী। এসো, বাজখাই গলায় বলল সে। তবে সাবধান, সঙ্গে কিছু থাকলে বের করার চেষ্টা করো না। কুয়াশার পর্দা ভেদ করে ধীর কদমে এগিয়ে এলো অশ্বারোহী। মিস্টার লরির কাছে এসে লাগাম টানলো ঘোড়ার। তারপর ঝুঁকে এগিয়ে দিল এক টুকরো ভাঁজ করা কাগজ। ভয়ের কিছু নেই, রক্ষীর দিকে তাকিয়ে বললেন মিস্টার লরি। আমি লন্ডনের টেলসন্স ব্যাংকের লোক, জরুরি কাজে প্যারিস যাচ্ছি। চিঠিটা পড়তে পারি তো? অবশ্যই স্যার। কোচবাতির আলোয় চিঠিটা পড়লেন মিস্টার লরি। মাত্র এক লাইনের চিঠি। ডোভারে রয়্যাল জর্জ হোটেলে মেয়েটার জন্য অপেক্ষা করবেন। চিঠি থেকে মুখ তুললেন তিনি। ঠিক আছে জেরি, তুমি এখন যেতে পারো। শুভরাত্রি। আর অপেক্ষা করলেন না মিস্টার লরি। দরজা খুলে উঠে পড়লেন কোচে। শুটার্স হিলের ঢাল বেয়ে নামতে শুরু করলো ডোভার মেইল। সকালে রয়্যাল জর্জ হোটেলে পৌঁছলো ডোভার মেইল। হোটেলের মালিক নিজেই এগিয়ে এলো মিস্টার লরিকে দেখে। উষ্ণ অভ্যর্থনা জানালো। মিস্টার লরি টেলসন্স ব্যাংকের কর্ণধার। লন্ডন আর প্যারিসে তার বিশাল ব্যবসা, কাজেই লোক তিনি সামান্য নন। রয়্যাল জর্জ হোটেলে তার খাতির একটু বেশি। ক্যালাইসের কোনো জাহাজ আছে কাল? জানতে চাইলেন মিস্টার লরি। আছে স্যার,
বলল হোটেলের মালিক। যদি আবহাওয়া ভালো থাকে। আপনার কি রুম লাগবে স্যার? লাগবে, তবে একটা নয়, দুটো। একটা মেয়ে আসার কথা আছে, সে যে কোনো সময় এসে পড়তে পারে। আমার খোঁজ করবে, অথবা টেলসন্স ব্যাংকের এক ভদ্রলোককে খুঁজতে পারে। ও এলে আমাকে জানাবেন। জি স্যার। চলুন আপনার ঘরটা দেখিয়ে দেই। ঘন্টা খানেক পর নিচে নামলেন মিস্টার লরি। ক্লিন শেভড, পরনে বাদামি রঙের স্যুট, পায়ে চকচকে পালিশ করা জুতা, মোজার রঙও বাদামি। 60 বছরের চৌকস এক ভদ্রলোকের মতোই লাগছে তাকে। নাস্তা সেরে আগুনের পাশে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বেলা একটু বাড়লে বেরিয়ে পড়লেন। সি বিচে হেঁটে বেড়ালেন। ওপারে ফরাসি উপকূল কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঝাপসা দেখাচ্ছে। তার স্মৃতির মতোই ঝাপসা, বিস্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া স্মৃতি। আজ ফরাসি উপকূলের দিকে তাকিয়ে ছবির মতো একের পর এক মানুষপটে ভেসে আসছে সব। প্রায় 15 বছর আগে 2 বছরের একটি শিশুকে কোলে নিয়ে ফরাসি দেশ থেকে পালিয়ে এসেছিলেন তিনি। সেই 2 বছরের শিশু আজ 17 বছরের তরুণী। আজ তাকেই আবার নিয়ে যেতে হবে ফরাসি দেশে। রয়্যাল জর্জ হোটেলে তারই পথ চেয়ে বসে আছেন তিনি। কি বিচিত্র মানুষের জীবন! ভাবতে ভাবতে হোটেলে ফিরলেন মিস্টার লরি। লাঞ্চ সারলেন, তারপর আবার বেরিয়ে পড়লেন। তবে এবার আর বিচে গেলেন না। সামুদ্রিক বন্দরটা ঘুরে ফিরে দেখতে লাগলেন। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আরেকটি দিন বিলীন হলো মহাকালের গর্ভে। ধীর পায়ে হোটেলে ফিরলেন মিস্টার লরি। ডাইনিং এ ঢুকতে যাবেন, এমন সময় এক ওয়েটার ছুটে এলো কাছে। স্যার, মিস লুসি ম্যানেট নামে এক তরুণী এসেছে লন্ডন থেকে, আপনাকে খুঁজছে। চলো। ওয়েটারের পেছন পেছন লুসির কামরার দিকে এগুলেন মিস্টার লরি। বেশ বড় সড়ো ঘর। দুটো মোমবাতির কেঁপে কেঁপে ওঠা শিখা দূর করতে পারেনি অন্ধকার। কেমন যেন আলো আধারি লুকোচুরি খেলা চলছে ঘরের ভেতর। হঠাৎ করে কিছুই দেখতে পেলেন না মিস্টার লরি। তারপর ফায়ারপ্লেসের দিকে চোখ পড়তেই স্থির দৃষ্টি হয়ে গেল তার। ক্ষীণ দেহি একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। ছিপছিপে লম্বা, বেশ সুন্দরী, মাথায় এক রাশ সোনালি চুল, গায়ে তখনও ভ্রমণের পোশাক। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিস্টার লরি। বহুদিন আগে চ্যানেলের ওপার থেকে কোলে করে আনা একটা শিশুর মুখের সাথে মিল খুঁজছেন। বসুন স্যার। হঠাৎ কথা বলে উঠল মেয়েটা। সামান্য বিদেশি টান রয়েছে উচ্চারণে। সম্মোহিতের মতো তাকিয়েছিলেন মিস্টার লরি। হঠাৎ সংবিত ফিরল মেয়েটার কথায়। একটা চেয়ার টেনে বসলেন। গতকাল একটা চিঠি পেয়েছি টেলসন্স ব্যাংক থেকে, বলল লুসি ম্যানেট। তাতে বলা হয়েছে আমার মৃত বাবার কিছু বিষয় সম্পত্তির নাকি খোঁজ পাওয়া গেছে। সেগুলো বুঝে নেওয়ার জন্যই আমাকে প্যারিস যেতে হবে। ব্যাংকের এক ভদ্রলোক যাবেন আমার সঙ্গে, তিনিই নাকি আমাকে সাহায্য করবেন। আমি সেই ভদ্রলোক, বললেন মিস্টার লরি। ব্যাংকে আমি জানিয়ে দিয়েছি আমি পিতৃমাতৃহীনা। আমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নেই যাদের সঙ্গে আমি প্যারিস যেতে পারি। তাই ব্যাংকের সেই ভদ্রলোক যদি... নিশ্চয়ই তুমি যাবে আমার সঙ্গে, বাধা দিয়ে বললেন মিস্টার লরি। চিঠিতে তো সেই কথাই বলা আছে। আর আর এই কথাও বলা আছে যে প্যারিসে গিয়ে কি কি করতে হবে তাও জানা যাবে আপনার কাছ থেকে। স্যার, আমি আর ধৈর্য ধরতে পারছি না। খুবই স্বাভাবিক, বললেন মিস্টার লরি। চিন্তিত দেখাচ্ছে তাকে। কিভাবে কথাটা শুরু করবেন ভেবে পাচ্ছেন না। কিন্তু মিস্টার লরি কিছু বলার আগেই আবার বলে উঠল লুসি। আচ্ছা, আপনি কি আমার একেবারেই অপরিচিত? তাই নয় কি, হেসে বললেন মিস্টার লরি। শোনো লুসি, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা দিয়ে শুরু করতে চাই। টেলসন্স ব্যাংকের এক মক্কেলের কথা তোমাকে শোনাবো আজ। ঘটনাচক্রে আমরাও জড়িয়ে পড়েছি তার জীবনের কিছু কিছু ঘটনার সঙ্গে। সে কাহিনী আজ শোনাবো তোমাকে। কাহিনী? ভুরু কুচকে বলল লুসি। পায়ে পায়ে এগিয়ে এলো মিস্টার লরির দিকে। একটা চেয়ার টেনে বসে পড়ল পাশে। হ্যাঁ লুসি, আমাদের সেই মক্কেল ছিল একজন ফরাসি ডাক্তার।
তিনি কি বোভেয়াবাসী? অবাক হয়ে বলল লুসি। হ্যাঁ, তোমার বাবার মতো তিনিও ছিলেন একজন বোভেয়াবাসী। তোমার বাবার মতো তারও বেশ নামডাক ছিল প্যারিসে। আমি তখন প্যারিস শাখায় কাজ করি। সেখানেই ভদ্রলোকের সাথে আমার পরিচয়। সেটা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। 20 বছর? হ্যাঁ লুসি। এক ইংরেজ মহিলাকে বিয়ে করেছিলেন ওই ডাক্তার। তার বিষয় সম্পত্তির দেখাশোনার ভার ছিল টেলসন্স ব্যাংকের উপর। এ নিছক ব্যবসায়িক সম্পর্ক। চমকে উঠল লুসি। এ তো আমার বাবার কাহিনী, স্যার। তাহলে আমার মা মারা যাবার পর আপনি আমাকে নিয়ে এসেছিলেন লন্ডনে? হ্যাঁ লুসি, আমি সেদিন নিয়ে এসেছিলাম তোমাকে। সেটাই ছিল আমাদের শেষ দেখা। আর হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এই কাহিনী তোমার বাবার জীবনের। তবে এতদিন তুমি জেনে এসেছো তোমার বাবা মারা গেছেন, কিন্তু এখন যদি শোনো তিনি মারা যাননি, কেমন লাগবে তোমার? রক্তশূন্য হয়ে গেল লুসির মুখ। খামচে ধরলো মিস্টার লরির দুবাহু। আঙ্গুলগুলো কাঁপছে থরথর করে। শান্ত হও লুসি, বললেন মিস্টার লরি। ধরো তোমার বাবা মারা যাননি, মারা যাওয়ার বদলে কোথাও হারিয়ে গিয়েছিলেন তিনি, অথবা ক্ষমতাধর কোনো শত্রু ভয়ঙ্কর কোনো জায়গায় বন্দি করে রেখেছিল তাকে। আর তার স্ত্রী পাগলিনীর মতো দিনের পর দিন ধর্ণা দিয়ে বেরিয়েছে রাজার কাছে, রানীর কাছে, সমাজের প্রভাবশালীদের কাছে, যদি স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়। কিন্তু না, সব চেষ্টাই বৃথা হয়েছে তার। এই যদি হয় তোমার বাবার কাহিনী, তাহলে বলবো সেই ডাক্তার আর তোমার বাবা একই ব্যক্তি। এই পর্যন্ত বলে একটু থামলেন মিস্টার লরি। লুসির মনটাকে শক্ত করার জন্য সময় দিলেন। তারপর আবার শুরু করলেন। তোমার মা তখন সন্তান সম্ভবা। স্বামী বেঁচে আছে না মরে গেছে সে খবরটুকু পর্যন্ত পেলেন না। কি এক অসহনীয় যন্ত্রণা! তোমার মায়ের সেই দুঃখ দুর্দশার মধ্যে জন্ম হলো তোমার। কিন্তু তিনি সবসময় চাইতেন মেয়ে যেন তার মতো কষ্ট ভোগ না করে, মানুষের করুণার পাত্রী হয়ে বেঁচে না থাকে। এরই মধ্যে দুশ্চিন্তায় স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করলো তার। স্বামীর এই অন্তর্ধানের কষ্ট বেশি দিন সহ্য করতে পারলেন না তিনি। শেষে একদিন জগৎ সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে এগিয়ে গেলেন মৃত্যুর দিকে। তোমার বয়স তখন বছর 2-1। এইটুকু বলে আবার থামলেন মিস্টার লরি। লক্ষ্য করলেন অসহায় দৃষ্টি মেলে তার দিকেই তাকিয়ে আছে লুসি। কষ্ট পেলেন মিস্টার লরি। বুকের কোথায় যেন চিনচিন করে উঠল। কিন্তু তাই বলে তো আর থেমে থাকলে চলবে না। আবার শুরু করলেন তিনি। তবে তোমার মা ছিলেন বুদ্ধিমতী। মরবার আগে তোমার জন্য একটা ব্যবস্থা করে গিয়েছিলেন তিনি। তার ইচ্ছে মতো টেলসন্স ব্যাংক দায়িত্ব নিল তোমার। আমি তোমাকে পৌঁছে দিলাম লন্ডনে। সেখানে ব্যাংকের তত্ত্বাবধানে তুমি দিনে দিনে বড় হতে লাগলে। তোমার মায়ের ইচ্ছে মতোই তোমাকে জানানো হলো তোমার বাবা মারা গেছেন তোমার জন্মের আগে। এটা ছিল তোমার মায়ের একটা কৌশল। তুমি যদি জানতে পারতে তোমার বাবা বেঁচে আছেন অথচ তার কাছে যাওয়ার উপায় নেই, তাহলে তোমাকেও তোমার মায়ের মতো এক অব্যক্ত কান্না বুকে চেপে বেঁচে থাকতে হতো। সেই কষ্টের হাত থেকে তোমাকে বাঁচাবার জন্যই তিনি এই কৌশলের আশ্রয় নিয়েছিলেন। এতদিন তুমি জানতে তোমার বাবা মৃত, কিন্তু না, বেঁচে আছেন তিনি। কদিন আগে খোঁজ পাওয়া গেছে ডাক্তার ম্যানেটের, মানে তোমার বাবার। কোথায় আছেন তিনি? 18টা বছর বাস্তিল কারাগারের এক অন্ধকার কুঠুরিতে বন্দী ছিলেন তিনি। কিছুদিন আগে নিয়ে যাওয়া হয়েছে তাকে তার এক পুরনো কর্মচারীদের বাড়িতে। সেখানে যাব আমরা। শুনেছি শরীর মন ভেঙে গেছে, তবে বেঁচে আছেন এটাও তো কম কথা নয়। আমার দায়িত্ব হলো তিনি সত্যি তোমার বাবা কিনা সেটা শনাক্ত করা, আর তোমার দায়িত্ব হলো সেবা যত্নে তাকে সুস্থ করে তোলা, স্নেহ মমতায় তার বিধ্বস্ত মনটাকে জাগিয়ে তোলা। সারা শরীরে একটা শিহরণ খেলে গেল লুসির। যেন কল্পনা দৃষ্টিতে দেখতে পাচ্ছে ওর বাবাকে। আপন মনে বিড়বিড় করে উঠল, বাবা, আমার বাবা, কত বছর পর দেখতে পাবো তোমাকে। লুসির সোনালী চুলের দিকে তাকিয়ে রয়েছেন মিস্টার লরি। কেমন যেন একটা গভীর স্নেহ ঝরে পড়ছে সেই দৃষ্টিতে। ধীরে ধীরে বললেন তিনি,
হ্যাঁ, আমরা দেখতে পাবো তাকে। তবে একটা কথা, তোমার বাবাকে কিন্তু খুঁজে পাওয়া গেছে অন্য একটা নামে। হয়তো আসল নামটা তিনি ভুলে গেছেন, অথবা ইচ্ছে করেই লুকোতে চাইছেন। তবে যাই হোক, আমাদের একমাত্র কাজ হচ্ছে তাকে নিরাপদে ফ্রান্স থেকে বের করে আনা। কাজটা করতে হবে খুবই গোপনে। কর্তৃপক্ষ টের পেলে সবাই বিপদে পড়বে। যদিও একজন ইংরেজ হিসেবে টেলসুস ব্যাংকের একজন পদস্থ কর্মকর্তা হিসেবে ফ্রান্সে আমার যথেষ্ট সম্মান রয়েছে, তবুও বাস্তিলের নাম মুখে আনতে অন্তরাত্মা কেঁপে ওঠে। স্থির হয়ে বসেছিল লুসি, কিন্তু মিস্টার লরির কথা শুনতে শুনতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছে তা বুঝতে পারেননি তিনি। চোখ দুটো খোলা, সবই আগের মতো আছে, শুধু জ্ঞান নেই। সাহায্যের জন্য হাঁক ডাক শুরু করলেন মিস্টার লরি। পরক্ষণেই হুড়মুড় করে ঘরে ঢুকলো ইয়া মোটা এক মহিলা, পেছনে বয় বেয়ারার দল। ঘরের ভেতর এক নজর চোখ বুলিয়েই ঘুরে দাঁড়ালো মহিলা। কি দেখছো হা করে? সঙ্গে আসা লোকগুলোর উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল সে। দৌড়াও, স্মেলিং সল্ট নিয়ে এসো, ঠান্ডা পানি আনো, জলদি। মোটা মহিলা আসলে লুসির সার্বক্ষণিক সহচরী ও দাসী, নাম মিস প্রস। লুসির জ্ঞানহীন দেহটা শিশুর মতো কোলে তুলে নিল সে, আলতো করে শুইয়ে দিল একটা সোফায়। তারপর ফিরল মিস্টার লরির দিকে। এই যে মিস্টার, রাগত ভাবে বলল সে। কি এমন ভয়ের কথা বলেছেন ওকে? ও তো মারা যেত আরেকটু হলে। দেখুন তো, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, হাত পা ঠান্ডা। এই বুদ্ধি নিয়ে ব্যাংক চালান কিভাবে? না মানে ভেবেছিলাম। আমতামতা করে কি যেন বলতে যাচ্ছিলেন মিস্টার লরি। থাক, আর সাফাই গাইতে হবে না। লুসির মাথায় আদরে হাত বুলাতে শুরু করলো মিস প্রস। চুপচাপ কামরা থেকে বের হয়ে গেলেন মিস্টার লরি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের নিবেদন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি বাংলাদেশ অডিও বুক BAB সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।